স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ঝুলন্ত সিলিং ফ্যানটার দিকে তাকালো অপরূপা। কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আত্মহত্যা মহাপাপ, এ কথাটি সবাই জানে, কিন্তু জীবনের কঠিন মুহূর্তে এসে তা সবাই মেনে নিতে পারে না। এই যেমন অপরূপাও পারছে না। ফ্রেশ হয়ে বিছানায় উপর হয়ে শুয়ে আছে ইফতি। চোখ বুজে একটু পরপর মুচকি মুচকি হাসছে। সে এখনো বিশ্বাসই করতে পারছে না যে অপরূপা তার নিজের বউ। বউ শব্দটি যতবার তার মনে হচ্ছে, ততবারই যেন তার কেমন জানি লজ্জা লাগছে। এক অদ্ভুত মিশ্র অনুভূতি তার হৃদয় জুড়ে আলোড়ন সৃষ্টি করছে। নিজেকে তার পাগলাটে প্রেমিক পুরুষ মনে হচ্ছে, পরক্ষণেই আবার ধমকে উঠল নিজেকে। 24 বছরের যুবক হয়েও সে কেমন টিনেজারের মতো বিহেভ করছে। মনে হচ্ছে সে যেন নতুন নতুন প্রেমে পড়েছে। তার সব উদ্ভট চিন্তা ভাবনার মাঝে হাকিম মুন্সি খাবারের ট্রে হাতে দরজায় টোকা দিল। উঠে বসলো ইফতি, গলার স্বর উঁচু করে ভেতরে ঢুকতে বলল। হাকিম মুন্সি খাবারের ট্রেটা ইফতির সামনে রেখে বলল, তোমার আব্বাই তো আমারে কাইল থেইকা ফোন দিতেছে বাপ, তুমি নাহি তার কল ধরো না। এই অনেক চিন্তা করতেছে তোমার লাগি। এমন একটা কল কইরা কইয়া দাও যে তুমি ঠিক আছো। খাবার দেখে পেটের খিদেটা যেন মাথা চাড়া দিয়ে উঠল ইফতির। সেই সাথে মনে পড়লো কাল দুপুরের পর থেকে কিছু খাওয়া হয়নি তার। রাতে তালুকদার বাড়ির থেকে খাবার দিলেও টেনশনের চোটে কিছু খাওয়া হয়ে ওঠেনি। তাই এবার খাবার ভর্তি থালা দেখে ঝটপট খাওয়া শুরু করে দিল। খাবার চিবোতে চিবোতেই হাকিম মুন্সিকে ডেকে বলল, আপনার ফোনটা একটু দেয়া যাবে চাচা? আমার ফোনটা কোথাও হারিয়ে গেছে মনে হয়, খুঁজে পাচ্ছি না। হাকিম মুন্সি পাঞ্জাবির পকেট থেকে ছোট বাটন ফোনটা বের করে দিল। একটি হাত বাড়িয়ে সেটা নিয়ে আবারও বলল, ঠিক আছে চাচা, আপনি গিয়ে একটু বিশ্রাম নিন। আজ সন্ধেবেলায় তো মাহফিলের আয়োজন করা হয়েছে, তাই না? সেসব তো আপনাকেই দেখতে হবে, তাই এখন আপনার একটু বিশ্রামের প্রয়োজন। ও বাপ, আজকে ওয়াজ পড়াইয়া কালকে দুপুরে খাওয়ানোর আয়োজন করা হইব। সবাইরে ওই মাইক মাইরা কইয়া দিছি, তুমি খাও, তোমার চিন্তা করা লাগবো না। কিছু লাগলে আমারে বইলো, আমি যাই, নিচে অনেক কাম আছে। মাথা নেড়ে সম্মতি জানালো ইফতি। তারপর খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণের মাঝেই খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। এঁঠো থালা বাসনগুলো এক সাইডে রেখে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দুপুরের মিষ্টি রোদ এসে পড়ছে বারান্দায়। এখান থেকে সামনের বাগান পুরোটা দৃশ্যমান। বাগানের দিকে তাকিয়ে ইফতি গ্রামে এসে প্রথম দিন অপরূপার সাথে দেখা হওয়ার কথাটা মনে করলো। ধরা পড়ে কেমন চুপসে গেছিল অপরূপা, সাথে যে বেশ লজ্জিতও হয়েছিল তা খুব ভালো করেই বুঝতে পেরেছিল ইফতি। আনমনে শব্দ করে হেসে উঠল ইফতি। তারপর ফোন দিল রুবিনা সাখওয়াতকে। এখন আপাতত বিয়ের ব্যাপারে তার মাকে কিছু বলা যাবে না। আগে তার বাবাকে বুঝিয়ে হাত করতে হবে, পরে তার মাকে ধীরে সুস্থে জানানো যাবে। শীতের দুপুর, কুয়াশা কেটে গিয়ে স্বচ্ছ স্নিগ্ধ আকাশে সোনালি রোদের দেখা মিলেছে অনেকক্ষণ। যার দরুন ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দুগুলোও সব ঝরে গেছে, কিন্তু ভেজা ভাবটা রয়ে গেছে এখনো। স্যাঁতস্যাঁতে মাটির উপর জন্মানো সবুজ ঘাসগুলোকে মারিয়ে সামনের দিকে হাঁটতে অনেক ভালো লাগছে ইফতির। দুপুরের মিষ্টি রোদ চিকচিক করছে সবুজ গাছগুলোতে, তবে তার সাথে চারিদিক থেকে নির্মল শিরশিরে বাতাসও বইছে, যার কাছে এই রোদ্দুরের প্রখরতা একেবারে ফিকে। বুক ভরে শ্বাস নিল ইফতি। দূষণমুক্ত ফুরফুরে বাতাস, শহরের বাতাস থেকে এ বাতাস সহস্রগুণ সতেজ ও নির্মল। ফোন হাতে বাগানে পায়চারি করছে ইফতি। রুবিনা সাখাওয়াতের কল ওয়েটিংয়ে আছে, তাই খুঁজে খুঁজে ইশতিয়াক সাহেবের নাম্বারে ডায়াল করলো। অল্প খানিকের ব্যবধানে উপাস থেকে ফোন রিসিভ করলো ইশতিয়াক সাহেব। উদ্বিগ্ন হয়ে বলে উঠল, হ্যাঁ ভাই বলো, সব ঠিকঠাক আছে তো? ইফতি ঠিক আছে? বাগানের একপাশে বসার জন্য সিমেন্ট দ্বারা বাধাই করে চেয়ারের মতো করে বানিয়ে রাখা হয়েছে। সবগুলো চেয়ারই শিশির বিন্দু পরে ভিজে আছে। কোণের দিকটা একটু শুকনো, সেখানে আয়েশ করে বসতে বসতে ইফতি বলল, রিল্যাক্স মিস্টার সরফরাজ, আমি তোমার ভাই না, তোমার আব্বু। আই এম অলসো ফিট অ্যান্ড ফাইন। তুমি কেমন আছো আগে সেটা বলো। প্রেশার ঠিকঠাক? ইফতির কণ্ঠস্বর শুনে প্রথম দিকে অবাক হলেও পর মুহূর্তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ইশতিয়াক সাহেব। কাল থেকে ছেলেটার কোনো খোঁজ খবর নেই। সেবার তার সাথে গিয়েই জ্বর সর্দি লেগে গিয়েছিল, আর এখন তো একা আছে। তার উপর আবার 2 দিন ধরে কোনো খোঁজ খবরও নাই। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গেছিল প্রায়।
এখন ইফতির হাস্যোজ্জ্বল কণ্ঠ শুনে অনেকটাই স্থির হলো। আমি ঠিক আছি, কিন্তু তুমি গ্রামে গিয়ে এমন নিখোঁজ হয়ে গেলে কেন বাপ? আমার বুঝি চিন্তা হয় না? তাড়াতাড়ি ওখানের কাজ শেষ করে চলে আসো তুমি। তোমার আম্মু অনেক টেনশন করছে। বাকি যা কাজ আছে হাকিম ভাইরা সকলে মিলে সামলিয়ে নিবে। তুমি চলে আসো। অ্যালার্জির দেখা দেয়নি তো আবার? ইশতিয়াক সাহেবের কথা শুনে শব্দ করে হেসে উঠল ইফতি। তারপর বলল, এত টেনশনের কোনো কারণ নেই আব্বু, আমি ঠিক আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আর খুব শীঘ্রই ফিরে আসব। একে তো গ্রামে নেটওয়ার্ক প্রবলেম, তার উপর আবার ফোনটা হারিয়ে ফেলেছি, তাই তোমাদের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি। এখন হাকিম চাচার ফোন থেকে কল করলাম। বাই দ্য ওয়ে, কানাডা যাচ্ছ কবে? আজ রাত 3:30টায় ফ্লাইট। এখন সব কিছু গোছগাছ করছি। ছোট্ট করে ওহ বলে চুপ করে গেল ইফতি, কিন্তু সে আরো কিছু বলতে চায়, তাই কিছুটা হাঁসফাঁস করতে লাগলো। তার বাবাকে তার বিয়ের বিষয়টা বলবে কিনা এই নিয়ে দোনামোনা করতে লাগলো। তার বাবা হিসেবে ইশতিয়াক সাহেবের বিষয়টি জানা দরকার। অন্য কারো মুখ থেকে শুনলে হয়তো কষ্ট পাবে, তার থেকে বরং ইফতিরই বলে দেওয়া উচিত। কিন্তু কিভাবে বলবে? বলবে কি যে আপু আমি বিয়ে করে ফেলেছি? সেটাও তো সম্ভব না। সেদিন এঙ্গেজমেন্টের কথা শুনেই ডিরেক্ট তার বাবা মার মুখের উপরে না করে দিয়েছে, পড়াশোনার দোহাই দিয়ে। আর এখন যদি বলে যে আমি বিয়ে করে ফেলেছি, তাহলে ব্যাপারটা খুব লজ্জাজনক হবে তার কাছে। সাথে একটা বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হবে। ইফতিকে চুপ করে থাকতে দেখে ফোনের ওপাশ থেকে ইশতিয়াক সাহেব গলা খাকারি দিলেন। সন্ধিহান কণ্ঠে বললেন, লাইনে আসো ইফু, কিছু কি বলতে চাও? টাকার প্রয়োজন? ইশতিয়াক সাহেবের প্রশ্নের জবাব না দিয়ে হুট করে ইফতি বোকার মতো জিজ্ঞাসা করলো, আচ্ছা আব্বু, আমি যদি তোমাদের অনুমতি না নিয়ে কাউকে বিয়ে করে ফেলি, তাহলে কি তোমরা আমার উপর রেগে যাবে? ভুল বুঝবে আমাকে? আকস্মিক এমন প্রশ্নে ভ্রুযুগল কুঁচকে গেল ইশতিয়াক সাহেবের। কথার পরিপ্রেক্ষিতে কিছু না বলে চুপ করে গেল। হঠাৎ এমন প্রশ্নের কি উত্তর দেওয়া যায় তা ভেবে পেলেন না তিনি, তাই কিছুক্ষণ চুপ থেকে মনে মনে উত্তর খুঁজতে লাগলো। অপরদিকে ঠান্ডার মাঝেও ইফতির গলা শুকিয়ে গেল। ইশতিয়াক সাহেবের নীরবতা খুব ভাবাচ্ছে তাকে। যদি কিছু সন্তোষজনক উত্তর না দেন তিনি, তাহলে তাহলে কি হবে? ইফতির চিন্তার মাঝেই হু হা করে হেসে ফেলল ইশতিয়াক সাহেব। ভীমটি খেলো ইফতি। এই মুহূর্তে হাসার কোনো কারণ খুঁজে পেল না সে। সে কি হাসার মতো কিছু বলেছে? না তো, সে তো একটা সিরিয়াস প্রশ্ন করেছে তার বাবাকে। কোথায় তিনি সুন্দর করে উত্তর দেবে তা না করে এমন অদ্ভুত শব্দ করে হাসছে। কাউকে পছন্দ হয়েছে নাকি মাইসান? তাহলে বলতে পারো, আমি খোঁজ খবর নিয়ে দেখব। ইশতিয়াক সাহেবের রসিকতা শুনে ইফতি মেকি রাগ নিয়ে বলল। প্লিজ ডোন্ট জোক আব্বু, আই এম সিরিয়াস। হাসলো ইশতিয়াক সাহেব। ছেলে যে তার আসলেই সিরিয়াস তা তার কথার ধরনেই বুঝতে পারছে, তাই আর না ঘেঁটে দৃঢ় বিশ্বাসের সাথে বলল, তোমার প্রতি আমার অনেক বিশ্বাস ভরসা আছে ইফু। আমি জানি তুমি ভুল কিছু করবে না, সুতরাং তোমাকে ভুল বোঝার কোনো প্রশ্নই ওঠে না। আমি সব সময় সব পরিস্থিতিতে তোমার সাথে আছি। আর রইল বাকি বিয়ের কথা। সিনেস লাইফ ইজ ইউর, সো ইজ ইউর ডিসিশন মাই সান। তোমার যদি কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তাকে বিয়ে করতে পারো, তবে অবশ্যই সব দিক বিবেচনা করে। আবেগের বশে ভুল কিছু করো না, পরে পস্তানো ছাড়া আর কিছুই করার থাকবে না। আশা করি বুঝতে পেরেছো আমার কথা। যাই হোক, এখন রাখছি বাবা, পরে কথা হবে। ভালো থেকো, আর কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরে এসো, কেমন? ঠিক আছে আব্বু। ফোন কেটে দিল ইফতি। বিস্তর হাসিতে বিস্তৃত হলো অধৈর্য বল। এখন অনেকটা হালকা লাগছে। এতক্ষণ মনের ভিতরে একটা সূক্ষ্ম অপরাধ বোধ কাজ করছিল, যা ইশতিয়াক সাহেবের কথা শুনে নিমেষেই উধাও হয়ে গেল। তার বাবা মার অনুমতি না নিয়ে জীবনের সব থেকে বড় কাজটা সেরে ফেলেছে সে, যদিও সবটাই পরিস্থিতির শিকার। তবুও একটা বড়সড় নিঃশ্বাস ফেলে বাড়ির ভিতরে ঢোকার জন্য পিছু ফিরল ইফতি। সেই সময় ফুলিও জমিদার বাড়ির মেইন গেট পেরিয়ে কান্না করতে করতে বাড়ির ভিতরেই যাচ্ছিল। সেখানে তার মা রয়েছে। কাল খাওয়ার অনুষ্ঠানের জন্য গ্রামের প্রায় সকল মহিলারা এখন জমিদার বাড়ির রন্ধনশালায় অবস্থান করছে। হাতে হাতে সবকিছু আজকেই গুছিয়ে নিচ্ছে তারা, কাল যেন কোনো বিপাকে পড়তে না হয়। ফুলিকে চিনতে একটু অসুবিধা হলো না ইফতির। গ্রামে এসেছে থেকে সবসময় অপরূপার সাথেই থাকতে দেখেছে সে। এত বড় মেয়েকে কাঁদতে দেখে অবাক হলো ইফতি। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মাঝপথে থামিয়ে দিল ফুলিকে। কোমল গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে তোমায়?
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে ফুলির, চোখ মুখও লাল হয়ে গেছে। ইফতির প্রশ্নের উত্তরে কোনো রকম অস্পষ্ট স্বরে বলল, অপূর্বা আফা গলায় বান লইতা ছিল। তানু ভাই কইছে আম্মারে ডাকতে। আম্মা। ফুলির অস্পষ্ট স্বরের কথাগুলো কিছুই বুঝতে পারল না ইফতি, তবে অপরূপার নামটা বেশ ভালো করেই শুনতে পেল। তাই কথার মাঝেই ফুলিকে থামিয়ে দিয়ে তীব্র উৎকণ্ঠার সহিত পুনরায় বলল, কি বলছে স্পষ্ট করে বলো, কি হয়েছে অপরূপার? ফুলি কান্নারত কণ্ঠেই বলতে লাগলো, অপূর্বা আফা ফ্যানের মাঝে ওড়না টাঙাইয়া গলাত ফাঁস লইতে গেছিল। তানু ভাইয়া দেখা পরে আপারে নামাইছে আর একটা চটকনা ও মারছে। আফা অনেক রাগারাগি করছে ভাইয়ের লগে, ঘর দোরের মাঝে ভাঙচুরও করছে। তাই আমারে তাইবা ভাবি কইছে আম্মারে নিয়া যাইতে। স্তব্ধ হয়ে গেল ইফতি, হাত পাগুলো যেন তার অবশ হয়ে গেছে। বারবার তার কানের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো, অপরূপা আফা গলাতে ফাঁস লইতে চাইছিল। বাকরুদ্ধ বিমূঢ় হয়ে এক জায়গায় ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিল ইফতি, তার কোনো ইয়াত্তা নেই। যখন হুঁশ ফিরল তখন ফুলি তার সামনে নেই, রন্ধনশালার ভিতর থেকে ছুটে আসছে তার মাকে নিয়ে। গন্তব্য অপরূপাদের বাড়ি। ইফতি অপরূপাদের বাড়ির রাস্তা চেনে না, তাই ফুলিদের পিছন পিছন যেতে লাগলো। হাঁটার গতি চাইলেও বাড়াতে পার, পাগুলো যেন না নড়ার পণ করেছে। সারা শরীরে অস্বাভাবিক কম্পন উপলব্ধি করতে পারল ইফতি। মস্তিষ্কটাও ফাঁকা ফাঁকা লাগছে। এই ঘটনা যে অপরূপার উপর কতটুকু প্রভাব ফেলেছে তা এখন বুঝতে পারছি ইফতি, কিন্তু তাই বলে আত্মহত্যা? অপরূপাকে যথেষ্ট স্ট্রং লেগেছিল ইফতির কাছে। ভেবেছিল হয়তো গ্রামে থাকাকালীন কিছুদিন ডিপ্রেশনে থাকবে, পরে শহরে ফিরে গেলে আবার ভার্সিটি, পড়াশোনা, এক্সাম এসবের চক্করে পরে সাময়িকভাবে নিজেকে সামলে নেবে। বিয়ের বিষয়টি না হয় কিছুদিন ধামাচাপা দিয়ে রাখা যাবে, পরে না হয় সময় সুযোগ বুঝে দুজনের মাঝেই খোলামেলা আলোচনা করা যাবে। কিন্তু ও যে আত্মহত্যার পথ বেছে নেবে তা দুঃস্বপ্নেও কল্পনা করেনি। এখন ভাবতেই শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। জমিদার বাড়ি থেকে অপরূপাদের বাড়ির দূরত্ব বেশি না, হেঁটে গেলে মিনিট 5 মতো সময় লাগে। ইফতিদেরও পৌঁছতে বেশি সময় লাগলো না, অল্প সময়ের মাঝেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। একতলা বিশিষ্ট স্কাই ব্লু এবং সাদার মিশেলের একটা মাঝারি দৈর্ঘ্যের বাড়ি। বাড়ির মূল ফটক জুড়ে শোভা পেয়েছে বাহারি রঙের বাগান বিলাস, যাই ছোট্ট বাড়িটির সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি করেছে। তাছাড়াও আরও অনেক ধরনের ফুল গাছ রয়েছে অপরূপাদের বাড়ির গেটের সামনে। সমস্ত কিছুই সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করল ইফতি। বাড়ি ভেতরে ঢোকার ইচ্ছা কিংবা সাহস কোনোটাই হচ্ছে না। ক্লান্ত লাগছে ভীষণ। সব কিছুর জন্য নিজেকে দায় মনে হচ্ছে তার। কি হতো সে যদি পাশের গ্রাম ঘুরতে যাওয়ার কথা না বলতো? অপরূপার এই পরিস্থিতির জন্যও তো ইফতিই দায়ী। অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে আকাশ কুসুম ভাবতে লাগলো। এর মাঝে ইফতির নজর যায় তাইবার দিকে, তবে তাইবাকে সে চিনতে পারল না। কিন্তু তাইবার তীক্ষ্ণ চাহনি দেখে অস্বস্তিতে পড়ে গেল। গেটের সামনে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো, ভিতরে ঢুকবে কিনা সে নিয়ে। ইফতির হাবভাব খেয়াল করে তাইবা ভ্রুকুটি করে বলল, কে আপনি? কাউকে কি খুঁজছেন? বিব্রত হলো ইফতি। কি বলবে কিছু বুঝতে পারল না। নিজের শ্বশুর বাড়ি এসেছে প্রথম, অথচ কেউ তাকে চিনেই না। অবশ্য চেনার কথাও না, সে তো তানজিল বাদে আর কাউকেই চেনে না। বিব্রত ভঙ্গিতে সালাম দিয়ে বলল, আসলে আমি ইফতি। তানজিল ভাইয়া কোথায়? ইফতি নামটি কর্ণকুহরে পৌঁছাতেই সপ্রতিভ হলো তাইবা। তানজিলের কাছে থেকে তো সবকিছুই শুনেছে সে, এবং ইফতির নামও, তবে এর পূর্বে কখনো দেখা না হওয়ার কারণে চিনে উঠতে পারেনি। চোখের জলটুকু সন্তর্পণে মুছে মাথার ওড়নাটা আর একটু টেনে নিল তাইবা। সলজ্জিত হেসে ইফতিকে বলল, দেখো কাণ্ড, আমি তোমারে চিনতেই পারি না ভাই। এসো এসো, ভিতরে এসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমি তায়ানের আব্বুকে ডাকছি, তুমি ভিতরে এসো ভাই। তাইবার পিছে পিছে ইফতি বাড়ির ভিতরে ঢুকলো। ইফতিকে নিয়ে বসার ঘরে বসালো তাইবা। তারপর তানজিলকে ডাকতে গেল। সে এখন ঘাপটি মেরে বসে আছে তার বোনের রুমে। অপরূপাও চুপচাপ বসে আছে ঘরের এক কোণে। তানজিলকে অনেকবার রুম থেকে বের হতে বলেও লাভ হয় না, সে কিছুতেই যাবে না।
শেষমেশ অপরূপাও হাল ছেড়ে দিল। তাই বা রুমের ভিতরে গিয়ে গলার স্বর নিচু করে তানজিলকে বলল, ইফতি এসেছে, বসার ঘরে একা একা বসে আছে। মাথা তুলে তাকালো তানজিল। চোখ দুটো লাল হয়ে আছে তার, হয়তো নীরব কান্নার ফল। তা দেখে হতাশার শ্বাস ফেলল তাইবা। আর কিছু না বলে ব্যস্ত পায়ে রান্নাঘরের দিকে ছুটল। যতই হোক নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে, একটু আপ্যায়নের ব্যবস্থা না করলে হয়। তানজিলে উঠে দাঁড়ালো, ক্লান্ত পায়ে এগিয়ে গেল বসার ঘরের দিকে। এত কিছুর মাঝেও অপরূপা কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ বসে রইল মেঝেতে। ঘটনা যে ইফতির কানেও পৌঁছে গেছে তা বেশ ভালোই বুঝতে পারছে। সব দোষ এই ফুলি আর তানজিলের। কে বলেছিল ওই বাড়িতে গিয়ে ওর মাকে ডেকে আনতে? কই ফুলির মা পারলো তাকে কথা বলাতে? না তো, উল্টো আসার সাথে সাথেই ফুলির বাপের ডাকে পিছন দরজা দিয়েই চলে যেতে হলো। ফুলির বাপের সাথে তানজিলের একটা জমির দখলদারি নিয়ে একটু ঝামেলা হচ্ছে, যে কারণে বাড়ির পুরুষদের মধ্যে খুব একটা বনিবনা নেই, কিন্তু তা মহিলাদের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। বসার ঘরে পাতানো কাঠের সোফার কোণ ঘেঁষে বসে আছে ইফতি। নিচের দিকে চোখ দুটো নিবদ্ধ, সামনের টি টেবিলে অল্প বিস্তর নাস্তা রাখা। একটু সময় হাতের কাছে যা ছিল তাই কোনো রকম তৈরি করেছে তাইবা, তবে ইফতি কিছুই মুখে তুলছে না। তানজিল বিষয়টা লক্ষ্য করে বলল, কিছু মুখে দিচ্ছ না কেন? খাও। আমার কিছু খেতে ইচ্ছে করছে না ভাইয়া, মাত্র খেয়ে এসেছি। উসখুস করছে ইফতি। একটু পরপর আর চোখে অপরূপার রুমের খোলা দরজাটার দিকে তাকাচ্ছে। অপরূপাকে দেখতে ইচ্ছা করছে, এখন কি অবস্থায় আছে কে জানে, কতটুকুই বা ক্ষতি হয়েছে। সব থেকে বড় কথা, কেনই বা এমন একটা পদক্ষেপ গ্রহণ করতে গেল সে, সেটা অপরূপা থেকে জানতে চায় ইফতি। তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার অপরূপার সাথে, কিন্তু কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। অপরূপার সাথে তো এখনো দেখাও হলো না। পর্দার আড়াল থেকে তাইবা ইফতিকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। নিঃসন্দেহে সুদর্শন পুরুষ ইফতি। চেহারায় এখনো পাকাপোক্ত রূপ আসেনি, বয়সও তো খুব একটা বেশি না। অপরূপার সাথে একদম মিলেছে, দুজনেই সুন্দর। বাদিকের রুমটা ওপর, চাইলে ওর সাথে দেখা করে আসতে পারো। তানজিলের ধীর স্বরে বলা কথাটা বেশ পছন্দ হলো ইফতির। মাথা তুলে তার দিকে তাকালো, পরপর সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। সে তো এটাই চাইছিল এতক্ষণ। আর কোনো বিরক্তি না করে বাদিকে হাঁটা ধরল। ইফতি চলে যেতে বেরিয়ে এলো তাইবা। তানজিলের পাশে বসতে বসতে সন্তুষ্ট চিত্তে বলল, দুজনেরে একসাথে খুব মানাইছে। পোলাটা কি সুন্দর আর ভদ্র, দেখা বোঝাই যায় না যে এত বড় ঘরের সন্তান, কোনো অহংকারী নাই। তাও যে কেন তোমার বোন এমন পাগলামি করতেছে আল্লাহ জানে। দরজার বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইফতি গলা খাকারি দিল। অনুমতি চাওয়ার উদ্দেশ্যে বলল, আসবো? না। অপরূপার কাট কাট জবাবে থতমত খেয়ে গেল ইফতি। পর মুহূর্তে রাগ উঠে গেল। না কথাটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে হন হনিয়ে ভেতরে প্রবেশ করলো। অপরূপা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ইফতি রুমে প্রবেশ করা সত্ত্বেও কিছু বলল না, আর না তার দিকে তাকালো। ইফতি অপরূপার আপাদ মস্তক পর্যবেক্ষণ করলো, তারপর রাগিত স্বরে সরাসরি বলল, তোমাকে আমি সবসময় সাহসী ভাবতাম, তাই বলে যে এত সাহসী সেটা ভাবিনি। লোকের কথা ভেবে মরতে গিয়েছিলে, কিন্তু একবারও তো ভাবলে না যে তুমি মরে গেলে তোমার ভাইয়ের কি হবে? ওনার দিকে তাকিয়ে একবার দেখেছো? কাঁদছে উনি, আর তুমি। জ্ঞান দেয়া শেষ হলে চলে যান প্লিজ, একা থাকতে চাই। কথার মাঝে থামতে হলো ইফতিকে। অপরূপার থমথমে এক রোখা স্বর। বিরক্ত হলো ইফতি, এই মেয়ে এত জেদি কেন, সব কিছুতেই খামখেয়ালি। রাগ উঠলেও নিজেকে সামলে নিল ইফতি। বিছানায় বসতে বসতে গম্ভীর হয়ে বলল, তোমার বাড়িতে আমি থাকতে আসিনি, চলে যাব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শোনো, মনোযোগ দিয়ে শোনো। ইফতির দিকে তাকালো অপরূপা। ইফতির চেহারার কোনো পরিবর্তন না করে একটা বড় সড় দম নিয়ে বলল, কথিত আছে একই ফুল থেকে মৌমাছি আহরণ করে মধু আর মাকড়সা আহরণ করে বিষ। এখন তোমার সিদ্ধান্ত, তুমি মৌমাছি হতে চাও নাকি মাকড়সা। আমাদের সাথে যে ইনসিডেন্টটা ঘটে গেছে সেটা সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত, আর এই ঘটনাটা আমাদের জীবনে পজিটিভ প্লাস নেগেটিভ দুটোরই ইফেক্ট পড়বে। যদি তুমি এটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করো তাহলে ভালো, আর যদি নেগেটিভলি নাও তাহলে তোমাকে ভুগতে হবে। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। অপরূপা কিছু বলল না, মাথা নিচু করে আবারও চুপচাপ বসে রইল।
ইফতি আবারও বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।